আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে কততম ক্লাস বলো তো, বলতে পারবা? আজকে কততম ক্লাস এই অধ্যায়ে? পারা যাবে বলা? বলতে পারা যাবে? দেখে বলতে পারবা? বলো দেখি আজকে কততম ক্লাস? মেহেদি বলতে পারবা আজকে কততম ক্লাস? আজকে ৬তম হবে। হ্যাঁ, দেখো তাহলে আমরা হলো আজকে শুরু করব। আর তোমাদের অর্ধেক পরীক্ষা হলো বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবার হলো কতটুকু অস্থি ও তরুণাস্থি পর্যন্ত। অস্থি ও তরুণাস্থির যে পার্থক্য, অস্থি ও তরুণাস্থির পার্থক্য এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে? এটা হলো বৃহস্পতিবার পরীক্ষা। সবাই মনে রাখো, পরে বলো না যে জানতাম না। হ্যাঁ, তাহলে আগেই বলে দিচ্ছি কেন, যে যাতে করে তোমরা সময় মতো পড়েও নিতে পারো। মঙ্গলবারে না বলে একদিন আগে বললাম। আচ্ছা দেখো তাহলে পেশি টিস্যুর গঠন। তাহলে প্রথমে আমরা পেশি টিস্যু কাকে বলে, এটা যদিও কখনো আসেনি, কিন্তু তারপর মনে রাখা ভালো যে টিস্যু সংকোচন প্রসারের মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। খুবই সহজ কথা, তাই না? যেমন আমাদের হাত পা যেমন নড়ছে, এটা কিন্তু পেশির কারণে নড়ছে, তাই না? পেশি আমরা টান দিচ্ছি, যার জন্য হাত এদিক হচ্ছে, আবার প্রসারিত করতে আবার এদিক হয়ে যাচ্ছে। তো পেশির কারণে আমাদের হাড় হুড্ডিগুলো নড়াচড়া করে। তো ওই জন্যই বলছে যে টিস্যু সংকোচন প্রসারের মাধ্যমে প্রাণীদের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়, সেটাই হলো পেশি টিস্যু। আচ্ছা, এখানে কিছু বোল্ড করা অক্ষরগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো। যেমন দেখো 2 নম্বর পয়েন্টে আছে পেশি কোষকে মায়োসাইট বলা হয়। কেন? কারণ মায়ো মানে মাংসপেশি, মায়ো মানে মাংসপেশি। তাহলে মাংসপেশি, সাইট মানে কি? কোষ, মানে মাংসপেশির কোষ। এই জন্য নাম হয়েছে কি? মায়োসাইট। পেশি কোষকে বলা হচ্ছে মায়োসাইট, যা মায়োব্লাস্ট নামক আদি পেশি কোষ থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়েছে। আমরা জানি ব্লাস্ট মানে অপরিণত কোষ, যে কোনো জায়গায় ব্লাস্ট থাকার অর্থ হলো অপরিণত। হ্যাঁ, সাইট মানে কি? পরিণত কোষ। তাহলে ওই যে মেসোডার্ম কোষটা যখন পেশি কোষ তৈরি করতে যাবে, তখন সে আকৃতিতে একটু চেঞ্জ আসে, কিন্তু তখনও পেশি কোষ হয়নি, তখন ওর নাম মায়োব্লাস্ট। পেশি কোষ হওয়ার পর্যায়ে আছে, পেশি কোষ হওয়ার পর্যায়ে আছে, তখন এর নাম মায়োব্লাস্ট। কিছুটা তোমাদের যে ইন্টারমিডিয়েটের মতো, তাই না? যে এরপরে তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে, তার আগে আবার স্কুল লেভেল, মাঝামাঝি একটা জায়গা। হ্যাঁ, তাই না? এরকম আর কি। তাহলে হচ্ছে যে এই জন্যের নাম হলো মায়োব্লাস্ট। এটা রূপান্তরিত হলেই তখন কোষ হয়ে যায়, এটা হলো অপরিণত কোষ। এরপরে দেখো প্রত্যেক কোষ সার্কেলোমা মানে পেশি কোষ, যেটা এই পেশি কোষের বাইরের দিকে যে আবরণটা আছে তার নাম সার্কোলেমা। সার্কোলেমা নামকরণ কেন হয়েছে? গ্রিক শব্দ সার্কো মানে, গ্রিক শব্দ সার্কো, গ্রিক শব্দ সার্কো, গ্রিক শব্দ সার্কো মানে হচ্ছে মাংস, সেখান থেকেই এরকম নাম হয়েছে। ওই মায়োব্লাস্টের মতো কিছুটা, তাই না? মায়োব্লাস্টের মতোই, মায়োসাইট বা মায়োব্লাস্টের মতো। হ্যাঁ, মায়ো মানে মাংস, আবার সার্কো মানে মাংস, এটা গ্রিক শব্দ। আর ওই মায়ো হলো ল্যাটিন শব্দ। হ্যাঁ, এটা হলো গ্রিক শব্দ, আর ওই মায়োটা হলো ল্যাটিন শব্দ। তাহলে হচ্ছে যে গ্রিক সার্কো মানে হলো, গ্রিক সার্কো মানে মাংস। তাহলে মাংস পেশির, আর লেমা মানে কি? আবরণ। লেমা মানে পাতলা আবরণ, লেমা মানে পাতলা আবরণ। তাহলে পেশি কোষের বাইরে যে ঝিল্লিটা থাকে না, কোষ ঝিল্লি যেটা থাকে, ওইটারই নাম হলো সার্কোলেমা। লেমা মানে পাতলা আবরণ। তাহলে এটা মনে রাখবো আমরা, প্রত্যেক কোষে সার্কোলেমা নামক। এখন এভাবে যদি এমসিকিউ আসে, সার্কোলেমা কোথায় পাওয়া যায়, তাহলে আমরা বলবো পেশি কোষে পাওয়া যায়, তাই না? অনেক কিছু যদি থাকে তাহলে আমরা পেশি কোষে পাবো, এটা বলবো। এখন পেশি কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, তার নাম সার্কোপ্লাজম। যেহেতু সার্কো মানে তো হলো মাংস, পেশি মাংস,
মাংসকোষের মধ্যে যে সাইটোপ্লাজম তার নাম হলো সার্কোপ্লাজম। এই গোল করা অক্ষরগুলো মনে রাখতে হবে। কোষগুলো এক বা একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। এক বা একাধিক, বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক হয়, কারণ পেশি কোষ অনেক কাজ করে, তাই সেখানে নিউক্লিয়াসের একটু পর্যাপ্ততার দরকার। পেশি কোষের সার্কোপ্লাজমে মায়োফাইব্রিল, ওই যে মায়ো মানে কি মাংসপেশি, তাই না, ফাইব্রিল মানে তন্তু। পেশি কোষের মধ্যে, পেশি কোষ যদি এরকম ধরো হয়, এরকম যদি হয় বাঁকা আকৃতি হয় ম্যাক্সিমাম, তাহলে তাদের মধ্যে এরকম তন্তুময় কিছু অংশ দেখা যাবে, স্থিতিস্থাপক আর কি। তো সেই জিনিসটারই নাম হলো মায়োফাইব্রিল। তারপরে দেখো মায়োফাইব্রিল অ্যাক্টিন ও মায়োসিন নামক দুই ধরনের সংকোচী বা সংকোচনশীল প্রোটিনে নির্মিত। অ্যাক্টিন কথাটা আসছে অ্যাক্টিভ থেকে, এটা খুবই সক্রিয়, মানে সবসময় সঞ্চালন ঘটাতে পারে, এই জন্য অ্যাক্টিন কথা আসছে অ্যাক্টিভ থেকে, মানে খুবই সক্রিয়, হ্যাঁ, সবসময় কাজ চালায় যায়। আর মায়ো মানে মাংসপেশি, এটা যেহেতু মাংসপেশি একটা প্রোটিন, তাহলে মাংসপেশির প্রোটিন এভাবে নাম। দুই ধরনের প্রোটিন, তো একটা তো অ্যাক্টিন দিলে আর একটা তো কিছু নাম দিতে হয়, তাই মায়োসিন নাম দেওয়া হয়েছে। এটুকু পর্যন্ত মনে রাখতে হবে। তারপরে সর্বশেষ মনে রাখতে হবে 10 নম্বর পয়েন্ট, যে পেশি টিস্যু প্রায় 75% পানি ও অবশিষ্ট বিভিন্ন ধরনের কঠিন পদার্থ গঠিত। পেশির সাধারণ ধর্ম এগুলা আসে না পরীক্ষায়, এগুলা দরকারও নাই, এমনি রিডিং করলে পড়বা, দেখবা যে না বোঝার কিছু আছে কিনা। এবার দেখো পেশির কাজ ক্ষয়ের জন্য পড়বা যে কোনো 3টা, তবে 1, 3 আর 6 পড়বা, বেশি গুরুত্বপূর্ণ। পেশির কাজ 1, 3, 6, পেশির কাজ 1, 3, 6। এবার দেখো এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসতে দেখা যায় যে অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কাল পেশি, একই জিনিসের 4টা নাম, একই জিনিসের 4টা নাম। তো এই কারণে এই নামগুলো একটু খেয়াল করতে হবে, কারণ তুমি পড়েছো অমসৃণ কিন্তু পরীক্ষায় আসছে রৈখিক, তাই না, একটু তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এই জন্য মনে রাখার আমি একটু টেকনিক বানিয়েছি, সেটা হলো এরকম: অমর ঐক্য পেশি, অমর ঐক্য পেশি মনে রাখার জন্য অমর ঐক্য পেশি, ঐক্য। যেমন হচ্ছে যে, যেমন বলা হচ্ছে যে 24-এ দ্বিতীয় স্বাধীনতা যেটা বলা হয়, সেটা কিন্তু খুব সবাই, হ্যাঁ যাই হোক, দ্বিতীয় স্বাধীনতা বলে যেটা করা হয়েছে সেটা হলো কি, সবাই মিলেই আন্দোলনটা করছে। এই ক্ষেত্রে তোমার কিন্তু যে সব রাজনৈতিক দলই না, শুধু সব ধর্মের মানুষও এখানে অংশগ্রহণ করছে, তাহলে সবার মধ্যে একটা ঐক্য। তো তবে এটার প্রতি সম্মান থাকতে হবে, 71-এর প্রতি যেমন সম্মান থাকতে হবে, এটার প্রতি সম্মান থাকতে হবে। এটার প্রতি কেন বেশি, এটার প্রতিও সমান সম্মান কেন? কারণ যে সমস্ত মেধাবী স্টুডেন্টরা, 20,000 মেধাবী স্টুডেন্ট যারা আজকে পঙ্গু হয়ে আছে, তারা যদি রক্ত না দিত, তারা যদি পঙ্গু না হতো, হাত পা হারাইছে, ইন্টারন্যাশনাল একটা চাল ছিল না, এইটা হলো রাজনৈতিক কথা, কিন্তু ইন্টারন্যাশনাল চাল হোক, কিন্তু তোমার ওই চালে হাসিনাকে কেন নির্দেশ দিতে হবে যে তুমি নিরীহ জনগণকে গুলি করে মেরে ফেলো, তাই না? ওদের হাতে তো অস্ত্র ছিল না। না, হ্যাঁ, হাসু বিদায় না, এটা ইন্টারন্যাশনাল যে প্ল্যান বলা হচ্ছে, প্ল্যান হোক, কিন্তু প্ল্যানে আমি পা দেবো কেন? ট্রাম্প তো আর বলেনি তুমি দেশের জনগণকে গুলি করে মেরে ফেলো। বর্তমানে কি অবস্থাটা দাঁড়াচ্ছে না, বর্তমানে কি অবস্থা সেটা না, মানে যারা মারা গেল বা যারা হলো এই আহত হলো, ওইটার প্রতি সহানুভূতি তো দেখাতেই হবে, হবে না? আচ্ছা, বর্তমানে যেটা হচ্ছে সেটা ব্যাপারটা হলো কি, কারণ হলো যে সরকারে বসে আছে সর্বোচ্চ আওয়ামী লীগের লোকজন, সচিব যারা আছে না, কারণ আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, তারা কাজ করছে না। পুলিশের 90% আওয়ামী লীগের, পুলিশের, যার জন্য ওরা কাজ করছে না, ইচ্ছা করে এই কাজগুলো হচ্ছে। আর হাসিনা যেটা করতো, গোপনে আয়না ঘরে রাখতো, রেখে রেখে চর্চা করতো, অনেক মানে গুম করে ফেলেছিল, হ্যাঁ, ওগুলা কিন্তু ধরা পড়ছিল না। আর এখন তো পুলিশ প্রশাসন কাজ করছে না, পুলিশও কাজ করছে না, এমনকি আর্মিরাও কাজ করছে না, কারণ আর্মির যে প্রধান সে হলো আওয়ামী লীগের লোক। তো এই জন্যই সম্মান থাকতে হবে দুইটার প্রতি, কারণ 71-এ কিন্তু অস্ত্র ভিএস অস্ত্র মারামারি হয়েছে, মারা গেছে, অস্ত্র ভিএস অস্ত্র। আর এখানে কিন্তু অস্ত্র ভিএস খালি হাতে বা ঢেল টেল এগুলা। আর সবচেয়ে বেশি দুঃখজনক যে একবারে পাখির মতো শুট করে মেরে ফেলছে, এটা বিশ্বের কোনো দেশে নিজের জনগণকে এইভাবে মারতে দেখা যায় না, যেই কাজটা করছে আর কি। এত মানুষ আর কি, এত মানুষকে মারা আর কি। এবং
বাংলাদেশের অনেক সম্পদ নষ্ট হলো, মানে মেধাবী স্টুডেন্ট যে মারা গেছে তার মধ্যে এরকমও ছিল যে ড্রোন তৈরি করতে পারতো খুব ভালো আর কি, অনেক সম্পদ নষ্ট হয়ে গেল। এখন যে ষড়যন্ত্রই হোক, নিরীহ মানুষকে মানে হত্যা করা এটা কখনোই আর কি স্বাভাবিক কিছু না, এটা কিছুই স্বাভাবিক না। যার মরেছে, যে সমস্ত মায়েরা কাঁদছে তারাই তাই দুঃখটা বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না। যাদের মরেছে না, বা মেধাবী, এতে 8-এর ছাত্র মারা গেছে, 9-10-এর ছাত্র মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছে, 4 বছরের বাচ্চা মারা গেছে, ওদের মা বাপের কাছে যদি তুমি এই কথা বলো জিনিসটা ফালতু, তাহলে ওদেরকে এটা খুবই অমানবিক। ওদের প্রতি সহানুভূতি না, ওদের প্রতি সহানুভূতি থাকলে তুমি ফালতু কথাটা বলতে পারবে না, কারণ হচ্ছে কি যে এটা তো তাদের যে অবস্থা তৈরি হয়েছে স্যার, মনে হচ্ছে না। আচ্ছা, তোমার উপরে কি অবস্থা হচ্ছে আমাদের চোখে দেখার মধ্যে কিছু হয়েছে, আগের থেকে 20 গুণ বেশি হতো, কিন্তু সেগুলো ছিল গোপন, সেটা হলো ধরে নিয়ে যায় সরাসরি গুম করে ফেলতো। কিন্তু স্যার নিজের একটা সিকিউরিটি ছিল। এখন তোমার সিকিউরিটিতে কি সমস্যা হচ্ছে বলো তো? সিকিউরিটি নাই, আমি রাস্তায় হচ্ছে নির্দ্বিধায় চলাফেরা করতে পারছি না। আচ্ছা, তো তুমি তাহলে আসছো কি করে এখানে? না, আমার সিকিউরিটি কোথায়? আমি যে 9টার পরে বের হবো বা হচ্ছে 8:30টার পরে বের হবো, আমি একটা মেয়ে মানুষ, আমার সিকিউরিটি নাই। ও আগে সিকিউরিটি ছিল, আগে সিকিউরিটি অন্তত ছিল। ও আগে তার মানে গুম টুম হতো না? না, ওইটা আলাদা বিষয়, বাট আমি একটা মেয়ে তুমি কি হিসেবে জানো, আমার শোনো, সিকিউরিটি এটা হলো প্রোপাগান্ডা সাজানো হচ্ছে। মানে কোন দেশে ওরকম সিকিউরিটি নাই, কিন্তু হচ্ছে এই যে ধর্ষণের যে ব্যাপারটা আমেরিকার সময় সব থেকে বেশি হয়েছে, কিন্তু এখন প্রকাশ হচ্ছে কেন? যারা আছে সবাই এখন আমেরিকারা বসে আছে, এই জন্যই এটা করতেছে। জিনিসপত্রের দাম বলো বা বহির্বিশ্বের দিকে যে টাকা আনতেছে, এটা আর কেউ আনতে পারতো না, এটা আর কেউ আনতে পারতো না। যত টাকা পাচার হচ্ছে সব চলে আসছে আস্তে আস্তে টাকাগুলো, এটা একটা ভালো দিক। হ্যাঁ, তো এখন সিকিউরিটি নাই, আগেও তোমার যেমন এখনো তেমনই, এখন তো নতুন কোনো হুমকি কিছু না, বরঞ্চ আগে হলো তুমি একটা কথা বললে, সরকার বিরুদ্ধে একটা কথা বললে তুমি গুম হয়ে যেতা। এখন কিন্তু ইউনুসকে বা যে যাকে তাকে যা খুশি বলছে, আমি টিভিতে দিচ্ছি টক শোতে, ওপেন সরকার বিরুদ্ধে এই ভুল কাজগুলো করছে, কিন্তু গুম হচ্ছে না। এদিক থেকে এখন ভালো আছে যে তুমি গুম হচ্ছে না, বুঝতে পারছো? এই জন্য সম্মান দেখাতে হবে উভয়টাই, মানে নিরীহ মানুষ মারা গেলে তার প্রতি আমাদের সমবেদনা থাকতে হবে। হ্যাঁ, সমবেদনা থাকলে এই ভাষাটা ব্যবহার করা যাবে না যে এটা ফালতু। হ্যাঁ, কারণ ওই সমস্ত মা বাবার চোখের পানির দাম আছে, তাই না? ওই 20,000 যে পঙ্গু হয়ে আছে, তারা খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে, চোখ অন্ধ হয়ে আছে, ওই 20,000 ছাত্র মেধাবীরা, যারা ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি, তাদেরকে আমরা সব থেকে বেশি মেধাবী মনে করি। তো এই সব স্টুডেন্টদের অনেক, এদের বিয়ে শাদীও হয়নি, এরা ঘর সংসার করতে পারবে না, কিছু করতে পারবে না, কে বিয়ে করবে? পঙ্গুকে, অন্ধ হয়ে গেছে, হাসপাতালে এখনো কাতরাচ্ছে। ওই সমস্ত মা বাবার কি অবস্থা? 8-এর বাচ্চা মারা গেছে, ওই মা বাবার কি অবস্থা? একটাই সন্তান ছিল, মারা গেছে। কি মেরেছে? সরকার হলো গুলি করে মেরে ফেলছে, তাও আবার নিরস্ত্র অবস্থায়। অস্ত্র থাকলে এক কথা। এই জন্য এটা কিন্তু অন্য দিক থেকে এটা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে। আগে ছিল অস্ত্র টু অস্ত্র মারামারি, আর এটা ছিল অস্ত্র ছাড়াই গুলি করে মেরে ফেলছে। আগে আর এখনের মধ্যে নিরাপত্তার কোনো রকম ইয়ে নাই। তোমার এখানে আসতে একবারও মনে হয়নি যে আমি গুম হয়ে যাব, কিন্তু আগে কিন্তু গুম হওয়ার ইয়ে ছিল। এই যে এখন যে বলতেছি না আমরা, আগে বলার ক্ষমতা ছিল না। আগে বললেই আমি রাত্রে বাড়িতে ফিরতে পারতাম না, আমাকে গুম করে দিত। এবং লক্ষাধিক কিন্তু বিএনপি এবং জামাত শিবিরকে গুম করা হয়েছে, বুঝতে পারছো? এখন সেই দিক থেকে বরঞ্চ ভালো আছে, কিন্তু এই যে এতজনকে মারা হলো, এইটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, যতই ষড়যন্ত্র হোক, তাই না? এটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় আর কি। আচ্ছা, আমরা পড়াশোনা, তবে কিছু জ্ঞান অর্জন আমাদের সব দিকে করতে হবে, একতরফা না, শুধু পড়াশোনা না। তোমরা যেহেতু দেশের ভবিষ্যৎ, তোমাদের সবটাই কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি এমন কোনো জায়গায় এরকম কথা বলে ফেললা, তাহলে কিন্তু মানুষ খেপে যাবে তোমার উপরে। হ্যাঁ, ওইখানে দেখা যায় ওই মা বসে আছে, কি আমার ছেলে মারা গেল, আমার 8-এ পড়ার ছেলে, আমার 4-এ পড়ার ছেলে মারা গেছে, আমার 4 বছরের বাচ্চা মারা গেছে, আর তুমি এই কথা বললা। এসব ফালতু অ্যাকচুয়ালি উস্কানি দেওয়া হয়েছে, এই কারণে এত বড় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উস্কানিটা কিভাবে, কি উস্কানিটা বলো দেখি, কি উস্কানি ছিল সেটা? কি উস্কানি ছিল? না, উস্কানি আসলে স্টুডেন্টকে কে দিয়েছিল জানো? হাসিনাই কিন্তু উস্কানিটা দিয়েছিল, ইচ্ছা করে দিয়েছিল। ওই যে বলছিল না, ওটা কি পাবে? রাজাকারের ছেলেমেয়েরা পাবে। এবং তুমি কি জানো, এই যে সমন্বয়ক যারা ছিল, এদের ম্যাক্সিমাম কিন্তু নাস্তিক ধরনের, যারা এই যে এনসিপি, এরা কিন্তু ধার্মিকও না ম্যাক্সিমাম, এই যে যারা আছে। তো এদেরকে যখন বলছে এই কথা, তখন তো উস্কানি কে দিল? হাসিনাই ওদেরকে দিল। ওই এই উস্কানিটা না দিলেও পারতো, উস্কানি দিয়াতেই তো এগুলো খেপে গেল বেশি। তারপরে আরেকটা উস্কানি কি হলো, ওই যে
ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে সবাইকে মারধর করলো, ছাত্রলীগের ছেলে মেয়েরা আসে, হ্যাঁ। মেয়েদেরকে পর্যন্ত মারছে। তো এইসব সব কি অন্যায় না? মেয়েদেরকে মারা একদমই সব দিকে একটু আছে প্রবলেম, সব দিক থেকে আছে, তো এদেরও দোষ আছে ওদেরও আছে না। বলো তো যে ওইটা একটা দোষ ধরো, ছাত্রদের একটা দোষ ধরো, তো ওই সময় ছাত্রদের দোষটা কি ছিল একটা বলো দেখি, একটু জ্ঞান অর্জন হোক, বলো তো একটা বলো। মানে অন্ধ বিশ্বাস কোনোটা, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, অন্ধের তো ভাবে কোনো কথা বলা যাবে না, বলতে হবে যে উস্কানি ছিল কি, হাসিনা যখন রাজাকার বললো ওদেরকে, এটা একটা উস্কানি ছিল। আর একটা উস্কানি কি ছিল, ছাত্রলীগ যখন ঢাকা ইউনিভার্সিটি ঢুকে নিরীহ ছেলে মেয়ে, ওদের তখন লাঠি ঢেল কিছুই ছিল না, এমনিতেই তারা আন্দোলন মানে স্লোগান ছিল, মানে মানববন্ধন মতো আসে, ধুবাধুপ মায়ের হাসপাতালে পাঠিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো করছেই। তাহলে উস্কানি যা আসছে সব কিন্তু সরকারের পক্ষ থেকে আসছে, তাই না? এখন একটা ছেলে আত্মবিশ্বাসের হাত তুলে দাঁড়াইছে, ওকে গুলি করে মেরে ফেলা হলো, উস্কানি সব সরকারের পক্ষ থেকে আসে। এদের পক্ষ থেকে একটা উস্কানি বলো যে এইটা ছিল ওদের উস্কানি। ওরা একটা ককটেল মারেনি পুলিশের উপরে, একটা বোম মারেনি পুলিশের উপরে, তাই না? তাহলে এই জন্যই সব উস্কানি সরকারের পক্ষ থেকে আসছে। ছাত্রদের পক্ষ থেকে একটা উস্কানি তুমি দেখাতে পারবে না যে ছাত্রদের পক্ষে এই উস্কানি ছিল, যার জন্য পুলিশ হলো নিরীহ জনগণকে হেলিকপ্টার থেকে একটা শিশু বাচ্চাকে গুলি করে মেরে ফেলল। হেলিকপ্টার এলো কথাই মারছে, যদি ওটা অজান্তে হয়েছে, কিন্তু মারবে কেন, তাই না? এইটার বাচ্চাকে গুলি করে মারবে কেন? তো উস্কানি সব সরকারের পক্ষ থেকেই হয়েছে। তো এই জন্যই এদের প্রতি আমাদের সহানুভূতি থাকতেই হবে। হ্যাঁ, এটা ফালতু, এটা অন্তত বলা যাবে। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে ওদের অত্যাচার গুলো গোপন করার জন্য এটা করছে। হ্যাঁ, ঠিক আছে, এই গোপন করার জন্য এটা করছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কোন কথার থেকে কোন দিকে গেছি জানো, বলো তো একটু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অমর, হ্যাঁ অমর ঐক্য। দেখো, ও আচ্ছা, ঐক্য থেকে না। দেখো এখানে কি কি শব্দ আছে, অ আছে, ম আছে, র আছে, ঐক্য, চারটা শব্দ হবে, অমর, ঐক্য। অমরে হলো অমসৃণ, অম না, অমদে অমসৃণ, অমদে অমসৃণ, কঙ্কাল বেশি, সেটা দুইটা হবে। এই বুঝতে পারলা কি, বুঝা গেছে? এগুলো অমর, রক্ষিক, আর হলো একটা হলো কঙ্কাল, হ্যাঁ হচ্ছে। তাহলে এই চারটা অমর, ঐক্য, অমর ঐক্য বেশি, এটা মনে রাখলে হবে, অমর ঐক্য বেশি, এটা মনে রাখলে হবে। আচ্ছা, এখানে দেখো কি কি বিষয়গুলা, এখানে কয়েকটা বিষয় বোঝার জন্য আমরা আগে একটা জিনিস দেখি। এই যে এটা হলো পেশি কোষের বাইরের আবরণ, এটাকে আমরা এন্ডোমাইসিয়াম বলা হয়। এটা কঙ্কাল পেশির ক্ষেত্রে আর কি, এন্ডোমাইসিয়াম। এখন অনেকগুলা যখন এরকম পেশি কোষ একসাথে একীভূত হয়, অনেকগুলা ধরো হলো একসাথে একীভূত হয়েছে, এর বাইরে আবার আরেকটা আবরণ বা গুচ্ছ, এই গুচ্ছকে ফ্যাসিকুলাসও বলা হয়, কিন্তু এর আরেকটা নাম হলো পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখন এবার আবার বড় একটা গুচ্ছ, এরকম বড় একটা গুচ্ছ, এই বড় গুচ্ছের বাইরে আবার দেখো একটা আবরণ, এই যে বাইরে একটা আবরণ, এইটার নাম হলো অ্যাপিমাইসিয়াম। এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বই আছে, চিত্র নাই, আপনি ভেঙে ভেঙে আছে। হ্যাঁ ভেঙে ভেঙে। আচ্ছা, আবার বলি, এখানে তিনটা শব্দ একটু মনে রাখতে হবে। এন্ডোমাইসিয়াম, পেশি কোষের বাইরের আবরণ, এন্ডোমাইসিয়াম, যে দুটো গুচ্ছভাবে আছে, তো তাই এককভাবে এটাকে সার্কুলার না বলে এটা গুচ্ছাকার যখন থাকে তখন এই একটা গুচ্ছের বাইরের আবরণের নাম এন্ডোমাইসিয়াম, আর অনেকগুলা যখন পেশি কোষ একীভূত হয় একটা বান্ডল গঠন করে, এর বাইরে আবার একটা আবরণ, এর নাম পেরিমাইসিয়াম। এরকম পেরিমাইসিয়াম যুক্তগুলা আবার একীভূত হয়ে আর একটা বান্ডল গঠন করে, এবং ওই বান্ডলের বাইরে আবার একটা আবরণ থাকে, এর নাম অ্যাপিমাইসিয়াম। এখন দেখো এই কথাগুলো এখানে আছে। হ্যাঁ, তার আগে দেখো ঐচ্ছিক পেশি কাকে বলে, এটাও আমরা পড়বো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। হ্যাঁ,
যেসব পেশি টিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত এবং প্রাণীর ইচ্ছামতো সংকুচিত প্রসারিত হয়। আমাদের হাত পা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করছি, তাই কি না? আমাদের মুখও কিন্তু এই ঐচ্ছিক পেশির মধ্যে পড়ে। মুখও তো ইচ্ছা করে সংকোচন অনুসরণ করতে পারি, তাই কি না? তাহলে হাত পা আঙুল সবই, তাই না, ঐচ্ছিক পেশির মধ্যে পড়বে। তবে তাই বলে আমাদের কান টান কিন্তু ঐচ্ছিক পেশির মধ্যে পড়বে না। এটা তো আমরা ইচ্ছা করে নড়াতে পারি না। না, নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো যে কাকে বলার পরে এটা কোথায় কোথায় থাকে বলছে। হ্যাঁ, যেমন দেখো চোখে আছে, চোখের পাতা, যে চোখ, শুধু চোখের পাতা না, এই যে চোখের ভিতরে যে মণি আমরা ঘোরাচ্ছি না এদিক সেদিক, এটা ঐচ্ছিক পেশি। নিজের ইচ্ছা ঘোরাচ্ছি, ঘোরাই না অনেকে। হ্যাঁ, এই যে ঘোরানো, হ্যাঁ, পাগল অনৈচ্ছিক। আচ্ছা, তারপরে বলছে চোয়াল। চোয়াল বলতে এটা বোঝাচ্ছে, এটা তো আমরা নড়াতে পারি, তাই না, এই জন্যে। তারপর বলছে ঠোঁট। ঠোঁটও আমরা নড়াতে পারি ইচ্ছা মতো। গলবিল, মুখের ভিতরের যে অংশটা, ঢেক গিলার সময় আর কি, যখন পানি টানি খাচ্ছি না, গলবিলের বেশি সংকুচিত হচ্ছে, তখন এর ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে আর ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো প্রেশার হচ্ছে আর কি। তাহলে গলবিলও তাই। মধ্যচ্ছেদা, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি যেটা, সেটা আর কি। যখন শ্বাস জোরে নিই তখন নিচের দিকে নেমে যায়, তাই না? আবার নিঃশ্বাস ফেলছি যখন, তখন আবার উপরের দিকে উঠে আসে। তারপরে আরেকটা কি, যে ইন্টার পেট। তারপরে পেটে যে এমন এমন করি না, এই যে এরকম করি, এটা আর কি, এই যে এই জায়গাটা আর কি। হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ, এই। তারপরে হচ্ছে কি, ইন্টারকোস্টাল স্থান। ইন্টারকোস্টাল স্থান কোনটা জানো? এই যে এইটা, এই যে এইগুলো হলো ইন্টারকোস্টাল। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে দেখো। হ্যাঁ, কিভাবে হচ্ছে, কারণ হলো এই ব্যাপারটা হলো এই, যখন তুমি ইচ্ছা করে শ্বাস বেশি নিচ্ছ, তাই না, শ্বাস নিয়ে যাচ্ছ মনে করো, এটা তো ডায়াফ্রাম নিয়ে হচ্ছে। হ্যাঁ, ডায়াফ্রাম হচ্ছে, কিন্তু একই সাথে ইন্টারকোস্টাল পেশিও কিন্তু সংকুচিত প্রসারিত হচ্ছে, ওই জন্য ওটাও ঐচ্ছিক পেশির মধ্যে পড়বে। আচ্ছা, এবার দেখো গঠন। মূলত গঠন থেকে সৃজনশীল আর কি লিখতে হবে, ধর্মের আগ পর্যন্ত আর কি। তো এখন বলছে গঠনের মধ্যে দেখো, তন্তুর মতো দেখতে অসংখ্য পেশিকোষ দিয়ে কঙ্কাল পেশি গঠিত। পেশিতে পেশিতন্তুগুলো বান্ডল বা গুচ্ছাকারে বিন্যস্ত থাকে। পেশিতন্তুর প্রত্যেক গুচ্ছকে ফেসিকুলাস বলে। ফেসিকুলাস মানেই কিন্তু মাংসপেশির গুচ্ছ। ফেসিকুলাস মানেই হলো মাংসপেশির গুচ্ছ। গুচ্ছের প্রতিটি পেশিতন্তু স্বতন্ত্রভাবে এন্ডোমাইসিয়াম। প্রতিটি পেশিতন্তু, তন্তু কেন, লম্বা লম্বা তো, এই জন্য এটাকে তন্তু বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটার বাইরে হলো এন্ডোমাইসিয়াম। তারপরে দেখো নামক যোজক টিস্যুর একটি পাতলা আবরণ এবং সম্পূর্ণ গুচ্ছটি পেরিমাইসিয়াম। তারপরে দেখো অনেকগুলা পেশিগুলি একত্রিত হলে তখন এটা অ্যাপিমাইসিয়াম বলা হচ্ছে। এগুলো একটু বানায় লিখবা। তারপরে দ্বিতীয় নম্বর প্যারাতে এগুলো এমসিকিউর জন্য পড়বা। প্রত্যেক পেশিকোষ সরু, নলাকার ও লম্বা, দৈর্ঘ্যে 1 থেকে 40 মিলিমিটার, প্রস্থে 10 থেকে 40 মাইক্রোমিটার। তারপর হচ্ছে প্রত্যেক পেশিকোষের নিজস্ব কোষঝিল্লি বা সার্কুলোমা আছে। এমনি আলাদাভাবে বললে এটাকে আমরা সার্কুলোমা বলছি, কিন্তু যখন এরা একীভূত হয়ে থাকছে তখন আলাদা আলাদা নাম দিচ্ছি। ঠান্ডা লাগছে, সবার ঠান্ডা।